ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমি ফিজিক্স পদার্থবিজ্ঞানের ভেক্টর চ্যাপ্টার হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিগত 10 বছরে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলোর শর্টকাট সলিউশন প্লাস রিলেটেড ইনফরমেশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আশা করি অনেক অনেক বেশি উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি। ওকে, লেটস সলভ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ভাইয়া ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন, অবস্থান ভেক্টর আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 3xi - 2yj প্লাস 4zk হলে ডাইভারজেন্স অফ আর ভেক্টর ইজ ইকুয়াল টু হোয়াট? এই কোয়েশ্চেনটা ভাই দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আমাকে একটা ভেক্টর অবস্থান ভেক্টরের মান দেওয়া, আমাকে ডাইভারজেন্স অফ আর ভেক্টরের মান বের করতে হবে। এটাকে কেন ডাইভারজেন্স বললাম এটা আপনারা অনেকেই বুঝেন না, বা এই প্রতীকটার সাথে আপনাদের অনেকের ধারণা না থাকার কারণে যে এখানে কোয়েশ্চেনে কোনটা বের করতে বলা হয়েছে বা এটাই আপনারা অনেকেই বুঝেন না। কেন আমি এটাকে ডাইভারজেন্স অফ আর বললাম এটা নিয়ে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন। তো আমি জাস্ট আগে আপনাকে এই প্রতীকটা সম্পর্কে সিম্পল একটু আইডিয়া দিতে চাচ্ছি, কারণ হচ্ছে এই টাইপের একটা কোয়েশ্চেন শুধু সিইউ না ডিইউ জেইউর ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়েও পাবেন, বাট আপনারা অনেকেই এই প্রতীকটা সম্পর্কে আইডিয়া না থাকার কারণে এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারেন না বা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়েন, কনফিউশনে পড়েন। আজকে আমি এই জিনিসটা প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করব। এই যে প্রতীকটা আমরা দেখি মাঝে মাঝে বিভিন্ন কোয়েশ্চেনে, এটা হচ্ছে মূলত একটা ভেক্টর অপারেটর। এটা একটা কি ভাইয়া? ভেক্টর অপারেটর। এবং এই যে প্রতীকটার দুইটা ফাংশন আছে। কয়টা ফাংশন আছে ভাইয়া? দুইটা ফাংশন আছে। একটু কাইন্ডলি কনসেন্ট্রেশন দিতে হবে। দুইটা ফাংশন আছে, এক একটা ফাংশনে এটাকে এক একটা নামে ডাকা হয়। একটা নাম হচ্ছে ভাই ডাইভারজেন্স, একটা নাম হচ্ছে ভাই ডাইভারজেন্স, আর একটা নাম হচ্ছে ভাই গ্রেডিয়েন্ট। এটাকে দুইটা নামে ডাকা হয় দুইটা ফাংশনের সময়। একটা ডাইভারজেন্স ডাকা হয় আর একটা হচ্ছে ভাই গ্রেডিয়েন্ট নামে ডাকা হয়। এখন ডাইভারজেন্স কখন ডাকা হয় বা গ্রেডিয়েন্ট কখন ডাকা হয় এই প্রতীকটাকে, এই চলকটাকে, এই অপারেটরটাকে? যখন আপনি কোনো একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে কনভার্ট করবেন, যখন কোনো একটা ভেক্টর রাশিকে আপনি স্কেলার রাশিতে কনভার্ট করবেন তখন এই প্রতীকটাকে ডাকা হয় ডাইভারজেন্স দিয়ে। কি দিয়ে ভাইয়া? ডাইভারজেন্স বলে ডাকা হয়। আবার যখন আপনি কোন একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে কনভার্ট করবেন তখন এই প্রতীকটাকে ডাকা হয় ভাইয়া গ্রেডিয়েন্ট দিয়ে। কি বলে ভাইয়া? গ্রেডিয়েন্ট দিয়ে। সাপোজ আমি যদি আপনাকে একটু বুঝাই, একটা ভেক্টর রাশি, এটাকে আমি স্কেলার রাশিতে কনভার্ট করব। এই যে দেখেন ভেক্টরকে স্কেলার রাশিতে কনভার্ট করলে এই প্রতীকটাকে ডাকা হয় ডাইভারজেন্স দিয়ে। তখন আমরা লিখতে পারি এই যে ডাইভারজেন্স অফ এ। কি লিখতে পারি ভাইয়া? এই যে ডাইভারজেন্স অফ এ ভেক্টর। এই যে যখন আপনি এরকম প্রতীক দেখবেন, এই প্রতীকটার পাশে যখন আপনি কোন একটা ভেক্টর রাশি দেখবেন, যেমন এর উপর যেহেতু দিক আছে তাহলে এটা একটা ভেক্টর রাশি, তার মানে হচ্ছে এটাকে ডাকতে হবে তখন ডাইভারজেন্স দিয়ে। কারণ কেন? কারণ এই প্রতীকটা দেখে আমাদেরকে বুঝে যেতে হবে এই এ যে একটা ভেক্টর রাশি আছে এই প্রতীকটার পাশে, এই এ ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে আমরা এখন কি করব? কনভার্ট করব। এই জিনিসটাই এই প্রতীকটা দিয়ে বোঝায়। তখন সেই জন্য আমরা ডাকবো হচ্ছে এটাকে ডাইভারজেন্স অফ এ বলি। ঠিক আছে। আর যখন আমি কোন একটা স্কেলার রাশিতে ভেক্টর রাশিতে কনভার্ট করব, সাপোজ এ একটা স্কেলার রাশি, আমি কিন্তু উপরে দিক দিই নাই সেই জন্য বললাম যে এ একটা স্কেলার রাশি। যদি দিক দিতাম তখন এটা হয়ে যেত ভেক্টর রাশি। সাপোজ এ একটা স্কেলার রাশি, এই স্কেলার রাশিতে আমরা যখন ভেক্টরে কনভার্ট করব তখন এই প্রতীকটা ইউজ করব হচ্ছে গ্রেডিয়েন্ট হিসেবে। কি হিসেবে ভাইয়া? গ্রেডিয়েন্ট হিসেবে। একটা স্কেলার রাশি, এটাকে তখন আমরা বলতে পারি গ্রেডিয়েন্ট অফ এ। এই যে গ্রেডিয়েন্ট অফ কি? এ। এই যে দেখেন এর উপরে কিন্তু কোনো দিক চিহ্ন নাই, তার মানে এই টাইপের প্রতীক দেখলে আপনাকে বুঝে যেতে হবে এই যে এ একটা স্কেলার রাশি, এই প্রতীকটা দিয়ে বোঝাচ্ছে এই এ স্কেলার রাশিতে ভেক্টর রাশিতে কি করা হচ্ছে? কনভার্ট করা হচ্ছে। সেজন্য এটাকে ডাকবো হচ্ছে এই প্রতীকটাকে গ্রেডিয়েন্ট অফ এ বলে। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। তো দেখেন আমি আরেকটা জিনিস এখানে বলে দিই। এই যে ভেক্টর অপারেটর বললাম এই প্রতীকটা, এই অপারেটরটাকে বলা হয় ন্যাবলা দিয়ে। কি বলে ডাকা হয়? এটাকে ন্যাবলা বলে ডাকা হয়। এবং এই অপারেটরটার ভ্যালুটা হচ্ছে, মানটা হচ্ছে d/dxi প্লাস d/dyj প্লাস d/dzk। এই জিনিসটাই আমাদের লাগবে। এই যে ন্যাবলা অপারেটরটার মান, এই মানটাই আমাদের কোয়েশ্চেন সলিউশনে লাগবে। এতক্ষণ আমি আপনাকে বুঝাইছি জাস্ট কখন ডাইভারজেন্স বললাম, কখন গ্রেডিয়েন্ট বলতে হবে এই প্রতীকটাকে, এটাই বুঝালাম। এই অপারেটরটার মান মনে রাখবেন, এটা হচ্ছে ন্যাবলা, এই মানটাই আমাদের কোয়েশ্চেনে লাগবে। তো দেখেন আমাকে যে কোয়েশ্চেনটা সলভ করা হয়েছে এটাকে কেন আমি ডাইভারজেন্স অফ আর বললাম, কারণ এই যে প্রতীকটা আছে ভেক্টর অপারেটর, এটার পাশে যে আরটা আছে এটা কিন্তু একটা ভেক্টর রাশি।
এটা কিন্তু একটা কি রাশি, যেহেতু উপরে দিক চিহ্ন আছে তার মানে আমি বুঝে যাচ্ছি আর একটা ভেক্টর রাশি, কোয়েশ্চেনও বলেছে আর একটা ভেক্টর রাশি। তো তার মানে এই প্রতীকটা দিয়ে বোঝাচ্ছে এই ভেক্টর রাশিটাকে আমরা কনভার্ট করব হচ্ছে কিসে ভাইয়া, স্কেলার রাশিতে কনভার্ট করব। সেই জন্য এই প্রতীকটাকে এখন ডাকবো হচ্ছে ডাইভারজেন্স অফ আর বলে। ভাই যখন এভাবে থাকতো, সাপোজ মনে করেন আরটা আপনাকে ভেক্টর রাশি বলতো না, যদি এখানে বলতো আর একটা স্কেলার রাশি, তখন আপনাকে জিনিসটা দিতে হচ্ছে এভাবে, ডাইভারজেন্স অফ আর ইজ ইকুয়াল টু হোয়াট, সরি তখন এটাকে বলতে হতো গ্রেডিয়েন্ট অফ আর ইজ ইকুয়াল টু হোয়াট, যখন এটা আরটা স্কেলার রাশি হতো। অর্থাৎ এই প্রতীকটার পাশে কি আছে সেটার উপর দেখে আপনি বুঝতে পারবেন। যদি এই প্রতীকটার পাশে যেটা থাকে সেটার উপর তীর চিহ্ন থাকে অর্থাৎ ভেক্টর রাশি থাকে, তখন এটাকে ডাকতে হবে ডাইভারজেন্স দিয়ে। আর যদি ভেক্টর দিক চিহ্ন না থাকে তখন এটাকে ডাকতে হবে বাই গ্রেডিয়েন্ট দিয়ে। আশা করি এত লং ডিসকাশন আপনি বুঝতে পেরেছেন, কারণ এত ডিটেলস বোঝালাম হচ্ছে কারণ এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আপনি পাবেন। তো দেখেন আমাকে আর একটা ভেক্টরের মান দেওয়া আছে 3xi - 2yj + 4z কে আমাকে ডাইভারজেন্স অফ আর ভেক্টরের মান বের করতে হবে। তো আমরা যদি বাই ডাইভারজেন্স অফ আর ভেক্টরের মানটা বের করি, আমি বললাম এই যে এই ভেক্টর অপারেটর এটার মান হচ্ছে বাই ন্যাবলা। এটাকে কি বলা হয়, এই যে এই ভ্যালুটার এই প্রতীকটার ডাইভারজেন্সের মানটাকে বলা হয় ন্যাবলা, এবং এই ন্যাবলাটার মান হচ্ছে ভাই d/dxi প্লাস d/dyj প্লাস d/dz কত ভাইয়া কে। এই যে এই অপারেটরটার মানটা হচ্ছে এটা, ডট এই যে আর ভেক্টরের মান, আর ভেক্টরের মান কত ভাইয়া 3xi - 2yj প্লাস 2 প্লাস 4z কত ভাইয়া কে। এখন জাস্ট আপনি ডট গুণন করেন, এই যে i ডট i মানে কত হয়ে যাবে ভাইয়া 1। এখন d/dx দিয়ে 3x কে আপনি অন্তরীকরণ করেন, ডিফারেন্সিয়েট করেন। তো সেটার জন্য আমরা ডিফারেন্সিয়েট একটা সূত্র শিখেছি, dx/dx অথবা dy/dy অথবা dz/dz ইজ ইকুয়াল টু কত ভাইয়া 1। এটা হচ্ছে অন্তরীকরণের বেসিক সূত্র। তো দেখেন আমার প্রথমে i ডট i মানে কত হয়ে যাবে 1। তো d/dx দিয়ে যখন আপনি 3x কে ডিফারেন্সিয়েট করবেন, dx/dx ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে, তখন এই 3 কে কত হয়ে যাবে 3 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি একটা স্পেসিফিক্যালি দেখাই, এই যে এরকম dx/dx ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে, 3 কে কত হয়ে যাবে 3। ঠিক সেম এখন দেখেন মাঝখানে কি আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এটা j ডট j মানে কত হয়ে যাবে ভাইয়া 1 হয়ে যাবে। আর d/dy দিয়ে 2y কে ডিফারেন্সিয়েট করলে আর থাকবে হচ্ছে ভাইয়া 2, প্লাসে মাইনাসে মাইনাস হবে মাঝখানে, আর এটা মাঝখানে প্লাসে প্লাসে প্লাস k ডট k মানে 1 হয়ে যাবে। d/dz দিয়ে 4z কে ডিফারেন্সিয়েট করলে আর থাকবে হচ্ছে ভাইয়া আপনার 4। আশা করি আপনি ডিফারেন্সিয়েটের বুঝতে পেরেছেন। জাস্ট এই যে সিম্পল অন্তরীকরণের সূত্রটা অ্যাপ্লাই করা হচ্ছে। তার মানে আবার কত থাকতেছে 4 3 7, 7 থেকে 2 গেলে কত 5। তার মানে ডাইভারজেন্স অফ আর ভেক্টরের মান দাঁড়াচ্ছে আমার কত ভাইয়া 5। আশা করি আপনি সলিউশনটা বুঝতে পেরেছেন। আপনাকে যে জিনিসটা এখানে বুঝতে হবে, এই ন্যাবলা অপারেটর, এই প্রতীকটার এই যে ন্যাবলা অপারেটরটার মানটা মনে রাখবেন, আর কখন ডাইভারজেন্স বলবেন কখন গ্রেডিয়েন্ট বলবেন সেটা যদি বুঝেন আপনি ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। দ্যাট মিন্স আমার ডাইভারজেন্স অফ আর ভেক্টরের মান দাঁড়াচ্ছে কত 5। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, দুইটি বলের লব্ধির মান হচ্ছে 40 নিউটন। বল দুটির মধ্যে ছোট বলটার মান হচ্ছে 30 নিউটন, ছোট বলটার মান হচ্ছে 30 নিউটন এবং লব্ধির মান হচ্ছে 40 নিউটন। এবং বলছে এই যে ছোট বল যেটার মান 30 নিউটন, এটি লব্ধি বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে, বড় বলটার মান কত। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 15-16 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আপনি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে খুঁজে পাবেন। তো ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা সামান্তরিকের বিভাজন করে 3টা ফর্মুলা পেয়েছিলাম। এই 3টা ফর্মুলার চিত্রের ফরম্যাটগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো ভাই সলভ করতে পারবেন। দেখেন আমি যদি আপনাকে একটু বোঝাই, একটু নতুন করে বোঝাবো, একটু খেয়াল করবেন। এই যে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, ঠিক আছে। এই দুইটা ভেক্টরের লব্ধি বলটা হচ্ছে ভাইয়া আর, এই দুইটার ভেক্টরের লব্ধি বল কি আর, ঠিক আছে, লব্ধিটা যদি আর হয়। এবং পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, এই কন্ডিশনে, চিত্রের এই কন্ডিশনে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর এবং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, লব্ধি আর। চিত্রের এই কন্ডিশনে আমরা লব্ধি আর ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে ভাইয়া পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos অফ আলফা। এখানে যেটা মিস্টেক করেন অনেকে সেটা হচ্ছে আলফা জিনিসটা কি, আলফা কার কোণ, আলফা হচ্ছে ভাইয়া পি ভেক্টর ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে, দেন আসেন 2 নাম্বার সূত্রটা কিভাবে আসলো। লব্ধির দিকটা যদি
পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। সাপোজ মনে করেন এই যে পি একটা ভেক্টর, এই ভেক্টরটা যদি এই যে লব্ধির যে দিকটা আছে এই যে আর এর সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, কি কোণ ভাইয়া? থিটা কোণ উৎপন্ন করে, তখন সেই ক্ষেত্রে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা। অর্থাৎ যেটার দিকের সাথে বলবে পি এর সাথে, সেজন্য পিটাকে সেপারেট লিখে এই যে বাকি যে ভেক্টরটা আছে উপরে ওই ভেক্টরের সাইন আলফা, নিচে প্লাস দিয়ে ওই ভেক্টরের কস আলফা, এটা তো আমরা জানি। তো দেখেন তার মানে চিত্রের এই ফরম্যাটে যখন পি ভেক্টরটা লব্ধি আর এর সাথে থিটা কোণ উৎপন্ন করবে তখন সূত্রটা হচ্ছে এই ফরম্যাটটা, tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা। আবার সাপোজ মনে করেন এই যে কিউ ভেক্টরটা লব্ধির সাথে সাপোজ মনে করেন থিটা কোণ উৎপন্ন করছে, তখন লব্ধির দিক যদি কিউ এর সাথে এই কিউ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে তখন সূত্রটা হবে tan থিটা ইজ ইকুয়াল টু এটার রিভার্সটা হবে পি সাইন আলফা ডিভাইডেড কিউ প্লাস পি অফ কি বাই কস আলফা। অর্থাৎ যেটার দিকের সাথে বলবে কিউ এর সাথে বলছে, এই জন্য সেটাকে সেপারেট রেখে বাকিটার উপরে সাইন আলফা, নিচে প্লাস দিয়ে ওইটার কস আলফা। এই যে তিনটা সূত্রের তিনটা চিত্র পাচ্ছি। যখন পি এর সাথে থিটা তখন এই সূত্রটা, যখন কিউ এর সাথে থিটা তখন এই সূত্রটা। ওকে, এখন আসেন আমরা কোয়েশ্চেনটা কিভাবে সলভ করি। আমাকে বলছে দুইটা বলের লব্ধির মান 40 নিউটন। তো আমি যদি ভাই চিত্রটা আঁকি, এই যে দুইটা বল, এই যে পি একটা বল ধরে নিলাম, কিউ একটা বল ধরে নিলাম, এবং এই দুইটা বলের লব্ধি আর এর মানটা হচ্ছে ভাই 40 নিউটন। ওকে ফাইন। দেন আমাকে বলছে কি দেখেন, দেন আমাকে বলছে বল দুইটার মধ্যে ছোট বলটার মান 30 নিউটন। তার মানে একটা বড় বল আছে, একটা ছোট বল আছে। তা আমি পিটাকে ধরে নিলাম হচ্ছে ভাইয়া ছোট বল, পিটাকে ধরে নিলাম হচ্ছে ভাই কি বল? ছোট বল। দেন কিউটাকে ধরে নিলাম হচ্ছে ভাইয়া বড় বল, এই কিউটাকে ধরে নিলাম কি বল? বড় বল। তো আমাকে বলছে ভাইয়া ছোট বলটার মান হচ্ছে ভাই 30 নিউটন। তার মানে এই যে পি ছোট বলটার এই ভেক্টরের মানটা হচ্ছে ভাই কত নিউটন? ভাই 30 নিউটন। এবং বলছে এই ছোট বল যেটার মান 30 নিউটন, এই বলটা লব্ধি বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে। তার মানে এই ছোট বল পিটা এই যে লব্ধি আর এর সাথে লম্ব বরাবর ক্রিয়া করে, মানে এই ছোট বলটা লব্ধি আর এর সাথে থিটা কোণে ক্রিয়া করে, দ্যাট হচ্ছে লম্ব কোণে ক্রিয়া করে, মানে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে। এই ছোট বল পিটা লব্ধির সাথে লম্ব বরাবর ক্রিয়া করে, মানে এই থিটার মানটা এখানে 90 ডিগ্রি। আশা করি আপনি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এবং পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরে নিলাম কত? আলফা। তো এখন দেখেন আমি আপনাকে সূত্রে বলেছিলাম যখন লব্ধির দিকটা পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছিল তখন tan থিটার একটা সূত্র ছিল, tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কি কস আলফা। তো আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করব। যেহেতু ছোট বল পিটা লব্ধি আর এর সাথে লম্ব বরাবর ক্রিয়া করে, তার মানে থিটা 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, দ্যাটস ওয়াই আমরা সূত্রটা লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু ছোট বল এর সাথে পি এর সাথে ক্রিয়া করে, এই জন্য পিটা আলাদা, নিচে হচ্ছে কিউ কস অফ আলফা, উপরে হচ্ছে ভাই কিউ কি সাইন আলফা। এখানে থিটার মান কত ভাই? 90 ডিগ্রি, লম্ব বরাবর ক্রিয়া করতেছে। তার মানে tan থিটার মান 90 ডিগ্রি, উপরে আছে হচ্ছে ভাই কিউ সাইন অফ আলফা, নিচে হচ্ছে ভাই পি প্লাস কিউ কস অফ কি আলফা। তো এখন tan 90 ডিগ্রির মান কি বলুন তো? ইনফিনিটি। তো ইনফিনিটিকে আমরা কিভাবে লিখতে পারি? 0/1। তার মানে 0/1, উপরে আছে হচ্ছে কিউ সাইন আলফা, নিচে হচ্ছে ভাই পি প্লাস কিউ কস অফ কি আলফা। এখন আপনি বজ্র গুণন করেন, বজ্র গুণন করলে এটা 0 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর পি প্লাস কিউ কস অফ আলফা ইকুয়াল টু কত হবে? 0। পি প্লাস কিউ কস অফ আলফা এটা ইকুয়াল টু কত হবে ভাই? 0। এখন আসেন এই যে পি বল মানে ছোট বল, এই ছোট বলের মান কত? 30। তার মানে আপনি মান বসান 30 প্লাস কিউ কস অফ আলফা ইজ ইকুয়াল টু কত? 0। তার মানে আপনার কি দাঁড়াচ্ছে? কিউ কস অফ আলফা ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 30। এভাবেও রাখতে পারেন, অথবা আপনি জাস্ট কস আলফার মানটাও বের করতে পারেন, এভাবেও রাখতে পারেন কিউ কস আলফা। আমাকে এই বড় বল কিউ এর মানটা বের করতে হবে। তো দেখেন আমরা এরপরে যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে এই যে লব্ধি আর এর মান যেহেতু দেওয়া আছে, তো আরটাকে কাজে লাগানোর জন্য আমরা যে লব্ধি আর এর সূত্রটা অ্যাপ্লাই করলাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস অফ কি আলফা। এখানে এই যে আর এর মান, লব্ধি আর এর মান দেওয়া ছিল ভাই 40 নিউটন। কত নিউটন? 40 নিউটন। আমাকে বড় বল কিউ এর মানটা বের করতে হবে। তো আমরা লব্ধি আর এর মান কত? আচ্ছা, এটাকে বর্গ করে নিলে কি হচ্ছে? আর স্কোয়ার রুট তাড়ানোর জন্য পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস অফ কি আলফা। দেন তার মানে লব্ধি আর এর মান আছে 40 নিউটন, 40 স্কোয়ার, ছোট বল পি এর মান দেওয়া হচ্ছে 30 নিউটন, 30 স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2p। এই যে দেখেন আমরা যে আগের কোয়েশ্চেনে দেখেন এই যে কিউ কস আলফা ইজ ইকুয়াল টু কত
সরি এটা হবে -30, এই যে +30টা এই পাশে চলে গেলে এটা হবে ভাই -30। তো কিউ cos আলফা ইজ ইকুয়াল টু কত, -30। এই মানটা এখানে আমরা বসাতে পারি, এই যে 2p কিউ cos আলফা আছে না, এখানে কিউ cos আলফার জায়গায় ভাই আমরা কত বসাতে পারি, -30 বসাতে পারি। তার মানে আমার কি এখানে অ্যান্সারটা হচ্ছে 4 4 কত 1640 স্কোয়ার, এটা 30 স্কোয়ার মানে কত ভাই 900, এখানে কিউ স্কোয়ার প্লাস 2p, ছোট বলটার মান কত বলেন তো ভাই 30, এদিকে হচ্ছে ভাই কত -30। তার মানে এটা কি কত দাঁড়াচ্ছে ভাইয়া 1600, আর এদিকে দাঁড়াচ্ছে ভাইয়া 900 প্লাস কিউ স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে হচ্ছে ভাইয়া 30 হচ্ছে 900 প্লাস মাইনাস এটা হয়ে যাবে মাইনাস, আর এটা হয়ে যাবে হচ্ছে 900, এটা হয়ে যাবে 1800 গুণ করলে, তাহলে 1800 মাইনাস 1800 থেকে 900 গেলে ভাইয়া আর কত থাকবে -900, এদিকে হচ্ছে 1600, এদিকে থাকবে হচ্ছে -900 প্লাস হচ্ছে ভাইয়া কিউ স্কোয়ার, এই -900 কে ওই পাশে নিয়ে যান, তার মানে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া 1600 প্লাস আপনার থাকবে হচ্ছে 900, 1600 আর 900 হবে হচ্ছে 2500। তার মানে আপনি যদি বর্গমূল করেন 2500 কে, তার মানে কিউ ইজ ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে ভাইয়া 50। তার মানে বড় বল কিউ এর মান দাঁড়াচ্ছে ভাইয়া কত 50। দ্যাটস ওয়াই আমার ইকুয়েশন অ্যান্সার হবে বড় বলটার মান হবে কত ভাইয়া 50 নিউটন। অ্যাকচুয়ালি এই টাইপের কোয়েশ্চেনগুলো আমি বারবার আপনাকে বলতেছি, এই যে ফরম্যাটগুলা স্টেপ বাই স্টেপ যদি চিত্র এঁকে এইভাবে সলিউশন করতে পারেন তাহলে ইজিলি ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। আপনি জাস্ট সূত্রের এই অ্যানালাইসিসগুলো মনে রাখবেন, যখন লব্ধিটা পি এর সাথে টিটা কোন উৎপন্ন করবে তখন কোন সূত্র, যখন কিউ এর সাথে উৎপন্ন করবে তখন কোন সূত্র, এবং চিত্রটা আপনি নিজের ইচ্ছে অনুযায়ী আঁকতে পারেন। আপনি যদি এখানে ছোট বল কিউ ধরেন তাহলে এদিকের ক্ষেত্রে টিটার মানটা 90 ডিগ্রি ধরতে হবে, তখন সূত্রটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে লব্ধির দিক কিউ এর সাথে, যেভাবেই করেন না কেন আপনার অ্যান্সার মিলে যাবে। বাট আপনাকে এই যে এই সূত্রগুলোর অ্যানালাইসিসগুলো একটু বুঝতে হবে। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, এ ভেক্টর ডট বি ভেক্টরের পরম মান ইজ ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টরের পরম মান হলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যকার কোণ কত। এই কোয়েশ্চেনটা ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 14-15 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য দেখেন আপনাকে এ ভেক্টর ডট বি ভেক্টরের পরম মান ইজ ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টরের পরম মান দেওয়া আছে, আমাকে এ এবং বি ভেক্টর এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মানটা বের করতে হবে। তো ভাই দেখেন এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব, আমাকে যেটা দেওয়া আছে সেখান থেকেই কিন্তু যে জিনিসটা দেওয়া আছে ওইখান থেকেই কিন্তু আমরা মধ্যবর্তী কোণটা ইজিলি বের করতে পারি। যেমন আমার দেওয়া আছে হচ্ছে এই যে এটা এ ভেক্টর ডট বি ভেক্টরের পরম মান ইজ ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তো এখন আসেন এ ভেক্টর ডট বি ভেক্টর, আগে একটা জিনিস আমি এখানে একটু কনফিউশনে পড়েন অনেকে, এখানে পরম মান দেওয়া থাকার কারণে অনেকে একটু মানে জিনিসগুলো একটু কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্বে পড়েন, পরম মান কেন দিল। আসলে পরম মান জিনিসটা হচ্ছে, মনে করেন পরম মানের ভিতরে একটা -1 আছে, তা আপনি যখন পরম মান উঠাই ফেলবেন, যদি পরম মান উঠায় ফেলবেন তাহলে এটার মানটা অলওয়েজ কি হবে ভাইয়া পজিটিভ। এটাই হচ্ছে পরম মানের খাঁটি বাংলা থিওরি। যদি 1 থাকে তাও পজিটিভ মান আপনাকে টেক করতে হবে পরম মান উঠানোর পরে। যদি নেগেটিভ মান থাকে, আপনি যদি পরম মান উঠিয়ে ফেলেন তাও আপনাকে, যদিও -1 বাট আপনাকে পরম মান উঠানোর পরে এটাকে পজিটিভ হিসাব করে কাউন্টটা করতে হবে। আশা করি পরম মান নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো আমি উভয় পাশ থেকে আগে পরম মানটা উঠাই ফেলি, যেহেতু আপনাদের পরম মান নিয়ে নানান ঝামেলা। এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ক্রস কি ভেক্টর বা বি ভেক্টর। ওকে, এখন আসেন এ ভেক্টর ডট বি ভেক্টর, যেহেতু দুইটা ভেক্টরের ডট গুণনের সূত্র আমরা কি জানি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি জানি ভাইয়া এ বি কস থিটা। ডট গুণনের ক্ষেত্রে কস থিটা, আর ভাই ক্রস গুণনের ক্ষেত্রে কি থিটা বলেন তো, সাইন থিটা, এ বি সাইন থিটা। এটা তো আমাদের বেসিক সূত্র, বেসিক নলেজ, ঠিক আছে। তো আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি ভাইয়া এ বি কস অফ থিটা, ঠিক আছে, ডট গুণনের ক্ষেত্রে। আর ক্রস গুণনের ক্ষেত্রে ভাই আমরা কি লিখতে পারি এ বি সাইন অফ কি থিটা। এখন আসেন এটাকে যদি আমি এ বি কস থিটা দিয়ে উভয় পক্ষকে আপনি যদি ভাগ করেন তাহলে এটা হয়ে যাবে 1, এটা কি হয়ে যাবে ভাইয়া 1। আপনি এ বি কস থিটা দিয়ে উভয় পাশে ভাগ করেন, এ বি কস অফ থিটা, এটাও এ বি কস অফ থিটা দিয়ে কি করেন ভাইয়া ভাগ করেন, ঠিক আছে, উভয় পক্ষকে। এখন ভাগ করলে এটা কাটা যাবে, কাটা গেলে এই পাশে থাকবে 1, আর এই পাশে এ বি কাটা, সাইন থিটা ডিভাইডেড কস থিটা ইজ ইকুয়াল টু কয় থিটা বলেন তো ভাইয়া tan থিটা। তবে tan থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এটাকে যদি 1টাকে যদি tan এ কনভার্ট করেন, tan 45 ডিগ্রির মান কত ভাইয়া 1, tan 45 ডিগ্রির মান কত 1। তো উভয় পাশ থেকে tan বাদ দেন, তার মানে আমার দাঁড়াচ্ছে সিম্পল ইজিলি থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া
45 ডিগ্রি। তার মানে আমার এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণটিটার মানটা হবে ভাইয়া কত ডিগ্রি? 45 ডিগ্রি। আশা করি আপনি সলিউশনটা বুঝতে পেরেছেন। অর্থাৎ এটা আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, এগুলা এই টাইপের কোয়েশ্চেনগুলা যে অপশনে কোয়েশ্চেনে যেটা দেওয়া থাকে সেখান থেকে সিম্পল আপনি সূত্র অ্যাপ্লাই করে এই টাইপের কোয়েশ্চেনগুলো ইজিলি কি করা যাবে? সলভ করা যায়। ওকে, দ্যাট মিনস আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার দাঁড়াবে কত? 45 ডিগ্রি। এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যকার কোণ পেলাম আমরা 45 ডিগ্রি, কিন্তু অপশনে কিন্তু সরাসরি 45 ডিগ্রি নাই। তো 45 ডিগ্রির পাই আকারে কনভার্ট করলে কত হবে? পাই বাই 4। কেন? পাই মানে কত? 180। 4 দিয়ে 180 কে ভাগ করলে কত হয়? 45 ডিগ্রি। দ্যাট মিনস 45 ডিগ্রি যে কথা, পাই বাই 4 একই কথা। দ্যাটস ওয়াই আবার এই কোয়েশ্চেনের অ্যান্সার দাঁড়াচ্ছে কত? পাই বাই কত? 4। তো ভাইয়া দেখেন ঠিক এই টাইপের সেম টাইপের আরেকটা কোয়েশ্চেন দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 15-16 অ্যাডমিশন টেস্টে এসেছিল। দেখেন পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের পরম মান ইজ ইকুয়াল টু পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরের পরম মান হলে পি ভেক্টর ও কিউ ভেক্টর পরস্পরের সাথে কিভাবে আছে? সমান্তরালে আছে, না 60 ডিগ্রি কোণে আছে, না লম্ব, না 120 ডিগ্রি কোণে আছে? তো আমি আপনাকে বলেছিলাম এই টাইপের কোয়েশ্চেনগুলো যেটা দেওয়া থাকবে আপনাকে কোয়েশ্চেনে, সেখান থেকে আপনি অ্যান্সারটা বের করার ট্রাই করবেন, কারণ ওই জিনিসটা দেওয়াই আছে এখান থেকে অ্যান্সারটা বের করার জন্য। তা আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা দেখেন, এই যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের পরম মান ইজ ইকুয়াল টু হচ্ছে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরের পরম মান। তো অ্যাট ফার্স্ট আমরা পরম মান নিয়ে দ্বিধাদ্বন্দ্বে না পড়ার জন্য আগে পরম মানটা উঠাই ফেললাম দুই পাশ থেকে। এই পাশে আছে কত ভাই? পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। এখন এখান থেকে আমরা কিভাবে মান বের করতে পারি? এখন আসেন এই দুই সাইডকে যদি আমরা বর্গ করি, আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কি হচ্ছে? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর হোল স্কোয়ার। উভয় পক্ষকে আমরা কিন্তু কি করতেছি ভাইয়া? বর্গ করতেছি। পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর স্কোয়ার। এখন এটা সূত্র পড়বে কি ভাইয়া? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো আমরা সবাই জানি, পি স্কোয়ার প্লাস 2p ভেক্টর 2ab প্লাস বি স্কোয়ার মানে কি? কিউ স্কোয়ার। ঠিক সেম এই পাশে যদি আপনি সূত্র পেলেন পি ভেক্টর স্কোয়ার মাইনাস 2ab পি ভেক্টর কিউ ভেক্টর, এটা হচ্ছে প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কিউ ভেক্টর স্কোয়ার। অর্থাৎ এটা সিম্পল এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পেলাম। এখন সবগুলো আপনি এক পাশে নিয়ে আসেন, সবগুলো যদি আপনি এক পাশে নিয়ে আসেন তাহলে কি দাঁড়াচ্ছে? পি ভেক্টর স্কোয়ার প্লাস 2p ভেক্টর কিউ ভেক্টর প্লাস কিউ ভেক্টর স্কোয়ার, দেন এগুলো এই পাশে ঢুকালে কি হবে? মাইনাস পি ভেক্টর স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস 2p ভেক্টর কিউ ভেক্টর, আর এটা হয়ে যাবে মাইনাস কিউ ভেক্টর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত ভাই? 0। তো এখানে দেখেন মাইনাস কিউ ভেক্টর স্কোয়ার প্লাস কিউ ভেক্টর স্কোয়ার প্লাস পি ভেক্টর স্কোয়ার মাইনাস পি ভেক্টর স্কোয়ার কাটা যাবে। তার মানে এই পাশে থাকবে হচ্ছে 2p ভেক্টর ডট কিউ ভেক্টর এই প্লাস 2p ভেক্টর ডট কিউ ভেক্টর, এটা যোগ করলে আপনার দাঁড়াবে কত ভাইয়া? 4p ভেক্টর ডট কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কত? 0। 4 কে ওই পাশে নিয়ে যান তাহলে কি দাঁড়াবে? পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু 4 দিয়ে 0 কে ভাগ করলে কত? 0। তার মানে দেখেন এই দুইটা ভেক্টরের ডট গুণনের মান আমরা কি পাচ্ছি ভাইয়া? ইন টোটালি 0 পাচ্ছি। তো আমরা একটা জিনিস জানি, দুইটা ভেক্টরের ডট গুণন যদি 0 হয়, দুইটা ভেক্টরের ডট গুণনের মান যদি 0 হয়, তাহলে ওই ভেক্টর দুইটা পরস্পর কি হয় ভাইয়া? লম্ব হয়। পরস্পর কি হয়? লম্ব হয়। যদি ডট গুণনটা কি হয়? 0 হয়। যদি দুইটা ভেক্টরের ডট গুণন 0 হয় তাহলে ওই ভেক্টর দুইটা পরস্পর কি হয়? লম্ব হয়। এই জিনিসটা তো আমরা জানি। তো আমরা ইন টোটাল সলিউশন করতে গিয়ে পাচ্ছি যে এই যে পি ভেক্টর ডট কিউ ভেক্টরের ডট গুণনের মানটা 0। তো যেহেতু এই দুইটা ভেক্টরের ডট গুণন 0, সো আমরা ইজিলি বলতে পারি এই দুইটা ভেক্টর পরস্পর কি? লম্ব। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হবে? পি ভেক্টর ও কিউ ভেক্টর পরস্পরের সাথে কিভাবে আছে? লম্ব অবস্থায় আছে। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি? সি। তবে আমি আপনাকে সলিউশনগুলো বুঝাতে চাচ্ছি না, আমি আপনাকে বুঝাতে চাচ্ছি এই টাইপের কোয়েশ্চেনগুলো যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে সেখান থেকে কিন্তু অ্যান্সারটা আপনি বের করার চেষ্টা করবেন, কারণ এই জিনিসটাই দেওয়া আছে এখানকার থেকে অ্যান্সারটা বের করার জন্য। হিন্টস, অর্থাৎ এক কথায় বলা যায় এই জিনিসটা একটা হিন্টস আপনাকে, যে এখান থেকে কোয়েশ্চেনের অ্যান্সার বের করার জন্য এটা একটা হচ্ছে হিন্টস। সো সেই জন্য আপনি সবসময় ট্রাই করবেন এই টাইপের কোয়েশ্চেনগুলোতে যেটা দেওয়া আছে সেখান থেকে কাজটা করার জন্য। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, কোন ভেক্টরটি এ ভেক্টরের উপর লম্ব? আমাকে একটা ভেক্টরের মান দেওয়া আছে, দেখেন 4i ইউনিট ভেক্টর প্লাস 3j ইউনিট ভেক্টরের উপর লম্ব। এই কোয়েশ্চেনটা দেখুন ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 17-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এটা এবার একটা কোয়েশ্চেন ভাই শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইউনিটেও বিভিন্নভাবে এই কোয়েশ্চেনগুলো এসেছিল। একটা ভেক্টরের মান দেওয়া থাকে, আপনাকে কোয়েশ্চেনটা দেওয়া থাকে অপশনের কোন ভেক্টরটা এ ভেক্টরের উপর
কি হবে লম্ব হবে তো আসেন ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আমি আপনাকে আজকে একটা শর্টকাট ট্রিক্সের কথা বলবো যে এই শর্টকাট ট্রিক্সটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে ইজিলি ভাই আপনি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন যেমন কোন ভেক্টরটি a ভেক্টরের উপর লম্ব বা কোন ভেক্টরটি p ভেক্টরের উপর লম্ব অর্থাৎ এই টাইপের কোয়েশ্চেনগুলো কোয়েশ্চেনে একটা ভেক্টর দেওয়া থাকবে আপনাকে নিচে চারটা অপশন থেকে কোন ভেক্টরটা a ভেক্টরের উপর লম্ব হবে এই টাইপের কোয়েশ্চেনগুলো শর্টকাট অ্যাপ্লাই করার জন্য আপনি যে ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন যেই ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টরের মধ্যে যেই ইউনিট ভেক্টরটা থাকবে না খুব ভালো করে খেয়াল করেন যে ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টরের মধ্যে যেই ইউনিট ভেক্টরটা থাকবে না অপশনের সেই ইউনিট ভেক্টরটাই হবে ওই ভেক্টরের উপর লম্ব অপশনের সেই ইউনিট ভেক্টরটাই ওই ভেক্টরের উপর কি হবে লম্ব হবে শর্টকাটটা একটু বোঝার চেষ্টা করেন যে ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টরের মধ্যে যেই ইউনিট ভেক্টরটা থাকবে না যেমন আমরা তিনটে ইউনিট ভেক্টর জানি i j k এই তিনটা ইউনিট ভেক্টরের মধ্যে আপনার কোশ্চেনে যে ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টরের মধ্যে এখানকার i j k এর মধ্যে যে ইউনিট ভেক্টরটা দেওয়া থাকবে না অপশনে যদি সেই ইউনিট ভেক্টরটা থাকে তাহলে সেই ইউনিট ভেক্টরটাই হবে ওই ভেক্টরের উপর লম্ব আশা করি আপনি হয়তো ডিসকাশনটা বা শর্টকাটটা বুঝতে পেরেছেন দেখেন আমি কিভাবে অ্যাপ্লাই করতেছি দেখেন আমাকে কোশ্চেনটা বলছে কোন ভেক্টরটা এই a ভেক্টরের উপর লম্ব হবে নিচে চারটা ভেক্টরের মধ্যে কোন ভেক্টরটা এই a ভেক্টরের মানের উপর কি হবে লম্ব হবে এখন a ভেক্টরের যে মানটা দেওয়া আছে সেখানে দেখেন সেখানে অনলি দুইটা ইউনিট ভেক্টর দেওয়া আছে একটা হচ্ছে i আর একটা হচ্ছে j বাট k ইউনিট ভেক্টরটা দেওয়া নাই তো আমি আপনাকে শর্টকাটে এই জিনিসটাই বুঝাতে চাচ্ছি যে ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টরের মধ্যে যে ইউনিট ভেক্টরটা থাকবে না তার মানে দেখেন আমার কোশ্চেনে যে ভেক্টরটা দেওয়া আছে সেখানে কিন্তু k ইউনিট ভেক্টরটা দেওয়া নাই তো যেটা দেওয়া থাকবে না অপশনের সেই ইউনিট ভেক্টরটাই হবে ওই ভেক্টরের উপর লম্ব এখন আপনাকে দেখতে হবে যে আপনার যে ইউনিট ভেক্টরটা দেওয়া নাই যেমন আমার যে ভেক্টরটা দেওয়া আছে সেখানে k ইউনিট ভেক্টরটা দেওয়া নাই এখন অপশনে যদি সিঙ্গেল সেই k ইউনিট ভেক্টরটা থাকে তাহলে সেই সিঙ্গেল k ইউনিট ভেক্টরটাই হবে এই ভেক্টরটার উপর লম্ব দ্যাটস ওয়াই দেখেন আমার অপশনে এই যে কোশ্চেনে k ইউনিট ভেক্টরটা দেওয়া নাই এখন অপশনে k ইউনিট ভেক্টর কোথায় আছে দেখেন এই যে 7 k ইউনিট ভেক্টর এটাই হবে আমার এই ভেক্টরটার উপর লম্ব আশা করি আপনি ডিসকাশনটা বুঝতে পেরেছেন এটা হচ্ছে সরাসরি শর্টকাট তো কেন লম্ব হচ্ছে সেটা যদি আমি আপনাকে একটু ইন ডিটেইলস বোঝাই যদি এই ভেক্টরটা এই ভেক্টরের উপর লম্ব হয় এটা তো শর্টকাটে বুঝে গেলাম যে যেটা দেওয়া থাকবে না সেই সিঙ্গেল ইউনিট ভেক্টরটা যদি অপশনে থাকে তাহলে সেটাই হবে এই ভেক্টরটার উপর লম্ব এখন আপনাকে যদি আমি একটু প্রুফ দেখাই যে এই দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে এই দুইটা ভেক্টরের ডট গুণন কি হবে শূন্য হবে তো ডট গুণন যদি আমরা করি একটা হচ্ছে ভাই কি 4i প্লাস 3j আমি আপনাকে বারবার বলি ডট গুণনের ক্ষেত্রে যেটি দেওয়া থাকবে না সেটাকে শূন্য সহগ ধরে নেবেন যেমন 4i প্লাস 3j কে দেওয়া নাই সেটাকে শূন্য ধরে নেন ডট এটা 7 কে না তাহলে কি নাই এগুলোকে শূন্য ধরে নেন 0i প্লাস 0j প্লাস কত 7k এখন আপনি ডট গুণন করেন দেখবেন এই মানটা শূন্য হবে কিভাবে শূন্য হয় দেখেন এই যে i ডট i মানে কত হবে 1 4 এর শূন্য কত হবে শূন্য এই যে প্লাসে প্লাসে প্লাস এই যে j ডট j মানে কত 1 3 এর শূন্য কত শূন্য প্লাস এই যে k ডট k মানে 1 সাথে শূন্য শূন্য তার মানে এই দুইটা ভেক্টরের ডট গুণন দেখেন ভাই ইন টোটাল কি দাঁড়াচ্ছে শূন্য দাঁড়াচ্ছে তো আপনি এত লং হিসাব না করে একটা চিন্তা না করে আপনি জাস্ট শর্টকাটটা মাথায় রাখবেন যে কোন ভেক্টরটা এই ভেক্টরের উপর লম্ব এই টাইপের যে কোশ্চেনগুলো থাকবে তো আপনি যেটা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে যে ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টরের মধ্যে যে ইউনিট ভেক্টর একক ভেক্টরটা থাকবে না অপশনে যদি সেই ইউনিট ভেক্টরটা সিঙ্গেলি দেওয়া থাকে তাহলে সেই ভেক্টরটাই হবে ওই ভেক্টরের উপর লম্ব দ্যাটস ওয়াই আমরা ইজিলি চোখ বন্ধ করে এই জন্য অ্যান্সার দাগাবো হচ্ছে 7k কেন জানেন কারণ আমার অপশনে যে ভেক্টরটা দেওয়া আছে সেখানে i যে ইউনিট ভেক্টর দেওয়া আছে বাট k ইউনিট ভেক্টরটা নাই তো k ইউনিট ভেক্টরটা অপশনের কোথায় আছে খুঁজে নেন খুঁজে নিয়ে সেটাই হবে আমার কি অ্যান্সার আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন ওকে নেক্সট আরেকটা কোশ্চেন সলভ করব ভাই আমরা কোশ্চেনটা দেখেন j ইউনিট ভেক্টর ডট 2i minus 3j plus k ইউনিট ভেক্টর এটার মান কত এই কোশ্চেনটা দেখেন ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 13-14 অ্যাডমিশন টেস্টে এসেছিল ভাই দেখেন সিম্পল আপনাকে একটা ডট গুণন দেওয়া আছে j ইউনিট ভেক্টর ডট
2i minus 3j plus k ইউনিট ভেক্টর। এই সিম্পল ডট গুণনগুলো আমরা অনেক সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার হলে বসে কনফিউশনে পড়ে অ্যান্সারটা মিস্টেক করে দিয়ে আসি। তবে ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো উইথাউট মিস্টেকে সলভ করার জন্য আমি আপনাকে যে পরামর্শটুকু দিব সেটা হচ্ছে সিম্পল যে ইউনিট ভেক্টরটা দেওয়া থাকবে, অর্থাৎ একটা ইউনিট ভেক্টরটা যেখানে দেওয়া থাকবে সেখানে যে ইউনিট ভেক্টরগুলো নাই সেগুলাকে আপনি শূন্য ধরে নিয়ে এই ভেক্টরটাকে পূর্ণ করে দেন যদি ডট গুণন করেন তাহলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ হয়ে যাবে। যেমন এখানে দেখেন, এখানে শুধু যে ইউনিট ভেক্টরটা দেওয়া আছে, আমার আই এবং কে ইউনিট ভেক্টরটা দেওয়া নাই। তো আমি আপনাকে বলতে চাচ্ছি যে যেইগুলা দেওয়া নাই সেগুলাকে আপনি শূন্য ধরে নিয়ে ওই ভেক্টরটা পূর্ণ করেন। যেমন আমি যদি শূন্য ধরে নিয়ে 0i, যেগুলা নাই সেগুলাকে শূন্য ধরে নেন। যেমন আই এবং কে ইউনিট ভেক্টর ছিল না, সেজন্য আই এবং কে ইউনিট ভেক্টরকে আমরা শূন্য সহগ ধরে নিয়ে এই ভেক্টরটা পূর্ণ করে দেন যদি আমরা ডট গুণনটা করি, পাশে আছে কি 2i minus 3j প্লাস কত ভাইয়া কে ইউনিট ভেক্টর। এখন যদি আপনি ডট গুণন করেন ভাইয়া তাহলে দেখবেন উইথাউট মিস্টেকে এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ হয়ে যাবে। যদি আপনি এগুলাকে শূন্য ধরে নিয়ে পুরা ভেক্টরটা পূর্ণ না করে করেন তাহলে হয়তো কনফিউশনে পড়ে যাবেন। তো দেখেন এখন দেখেন খুব ইজিলি ডট গুণন হয়ে যাবে। এই যে আই ডট আই মানে কত হয়ে যাবে 1, 2 0 0 0 আর 1 যদি গুণ করেন ভাইয়া কত হবে 0 হবে, তার মানে ইন টোটালি 0। দেন এই প্লাস এ মাইনাস, প্লাস মাইনাসে কত ভাইয়া মাইনাস, জে ডট জে মানে কত 1, তাহলে 3 আর 1 এ গুণ করলে হবে হচ্ছে 3। ওকে, 3 একে 3। দেন হচ্ছে ভাইয়া প্লাস মাইনাসে কত হলো মাইনাস। দেন এ প্লাস যদি গুণ করেন আপনি প্লাস প্লাসে কত হবে প্লাস। এই যে কে ডট কে, এটা কিন্তু ডট গুণন, কে ডট কে মানে 1, 1 এর সাথে এই 0 কে গুণ করলে ভাইয়া ইন টোটালি কত হয়ে যাবে ভাইয়া 0 হয়ে যাবে। দ্যাট মিন্স আমার ইন টোটালি এই দুইটা ভেক্টরের ডট গুণন দাঁড়াচ্ছে কত -3। অ্যান্সারটা কত -3। তবে আমি আপনাকে সলিউশনটা বোঝাতে চাচ্ছি না, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি এটা বের অনেকগুলো সিম্পল ডট গুণন দেওয়া থাকে, বাট আমরা অনেকেই মিস্টেক করি কি এই যে এগুলাকে শূন্য ধরে নিয়ে আপনি যদি পূর্ণ করে টোটাল ভেক্টরটা ক্রিয়েট করে শূন্য ধরে নিয়ে গুণ করেন তাহলে দেখবেন ইজিলি সলভ হয়ে যাবে। আর আদারওয়াইজ আপনি কনফিউশনে পড়ে এই সিম্পল ডট গুণনগুলাই মিস্টেক করে দিয়ে আসবেন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার দাঁড়াচ্ছে কত ভাইয়া -3। আশা করি আপনি সলিউশনটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, যদি এ একটা ভেক্টরের মান দেওয়া আছে এবং বি একটা ভেক্টরের মান দেওয়া আছে এবং বলছে এই যে এ ভেক্টর এবং এই বি ভেক্টর এই দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তবে এ এর মান হবে। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এখানে একটা জিনিস লক্ষণীয়, এই যে এ অজ্ঞাত রাশি, এটা দেখেন এই যে এ ভেক্টরের যে মানটা দেওয়া আছে সেখানে দেখেন এ একটা অজ্ঞাত রাশি দিয়ে দিয়েছে। আপনাকে এই এ অজ্ঞাত রাশিটার মান বের করতে হবে। অনেক সময় এ দিয়ে দেয়, অনেক সময় পি দেয়, অনেক সময় আর দেয়, এবং এভাবে একটা অজ্ঞাত রাশি দিয়ে দুইটা ভেক্টরের মান দেয় এবং কোয়েশ্চেনটা করা হয়। মাঝে মাঝে বলা হয় এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে এর মান কত বা পি এর মান কত বা আর এর মান কত। আবার মাঝে মাঝে বলা হয় এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে এ পি যে অজ্ঞাত রাশিটা থাকে এটার মান কত হবে। এটা এবার একটা কোয়েশ্চেন আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে পেয়ে যাবেন। তবে ভাইয়া এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আমি আপনাকে সিম্পল দুইটা শর্টকাট অ্যানালাইসিস একটু রিমেম্বার করিয়ে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে মাথায় রাখবেন, এটা ওইগুলো আপনাদের জানা আছে, আমি জাস্ট একটু রিমেম্বার করে দিচ্ছি। যখন দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় এরকম বলে তখন সেক্ষেত্রে আমরা ডট গুণনের মান 0 ধরে কোয়েশ্চেনগুলো কি করব সলভ করব। অর্থাৎ দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে এদের ডট গুণনের মান কি হয় ভাইয়া 0 হয়। এই থিওরিটা অ্যাপ্লাই করে কোয়েশ্চেনগুলো সলভ করব। আবার যখন বলবে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তখন আমরা জানি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে এই ভেক্টর দুইটার ক্রস গুণনের মান কি হয় বা সমান হয়। লম্ব হলে ডট গুণন, সাপোজ যদি লম্ব হয় দুইটা ভেক্টর এ ভেক্টর ডট বি ভেক্টর, এই দুইটা ভেক্টরের ডট গুণনের মান 0 হবে। আর যদি ভাই সমান্তরাল হয় তখন এই ভেক্টর দুইটার ক্রস গুণনের মান 0 হবে। এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস ইজ ইকুয়াল টু কত 0। তো আমরা যখন সমান্তরাল বলে সেক্ষেত্রে আমরা ক্রস গুণন করে সলিউশন করি না বা অঙ্কটা সলভ করি না। কারণ কেন, এটার আরো একটা পদ্ধতি আছে।
যখন সমান্তরাল বলবে তখন আমরা সহগের অনুপাত সমান করে এই টাইপের কোয়েশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারি। তবে থিওরিটা হচ্ছে যদি সমান্তরাল হয় ক্রস গুণনের মান কি হয় 0 হয়, আর যদি লম্ব হয় বা ডট গুণনের মান 0 হয়। তবে সমান্তরাল যখন বলবে এই টাইপের অজ্ঞাত রাশির মান বের করার ক্ষেত্রে তখন আমরা ইজিলি সহগগুলোর অনুপাত সমান করে এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারি। তো দেখেন ভাইয়া আমাকে এই যে বলছে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় এই যে এখান থেকে যে একটা অজ্ঞাত রাশি আছে এটার মানটা বের করতে হবে। তো যেহেতু এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 0। যেহেতু লম্ব তাহলে এই দুইটা ভেক্টরের ডট গুণন কি হবে ভাই 0 হবে। এখন আপনি ডট গুণন করেন, তো ডট গুণন করলে কি হয় এখান থেকে করে দিচ্ছি আমি, এই যে আই ডট আই মানে কত হয়ে যাবে 1 মাইনাস 2 ইন্টু 2 মাইনাস তার মানে কত হবে ভাই -4, তার মানে মাঝখানে কি হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, এই যে জে ডট জে মানে কত হবে এ কে এ হবে, তারপরে প্লাসে মাইনাসে কত হবে মাইনাস কে ডট কে মানে 1 2 এ কে কত 2 ইজ ইকুয়াল টু কত ভাই 0। তার মানে আপনি যদি কাজ করেন -4 -2 তার মানে a - 6 ইজ ইকুয়াল টু 0, তার মানে a ইজ ইকুয়াল টু কত 6। দ্যাট মিন্স আমার এই অজ্ঞাত রাশি এর মান দাঁড়াচ্ছে কত ভাই 6। এগুলো সিম্পল কোয়েশ্চেন, জাস্ট আপনি থিওরিগুলো দেখবেন যে লম্ব হলে ডট গুণন 0 করবেন, সমান্তরাল হলে সহগের অনুপাত বা ক্রস গুণনের মান 0, আপনার যেটাই ভালো লাগে। তবে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সহগের অনুপাত সমান করে এই অজ্ঞাত রাশিগুলোর মান বের করতে পারবেন যখন কি বলবে সমান্তরাল বলবে। আশা করি আপনি সলিউশনগুলো বুঝতে পেরেছেন, এগুলো নরমাল সলিউশন, এগুলো আপনি অনেকবার করেছেন। তো দেখেন আরেকটা কোয়েশ্চেন, একটু মুখস্থ টাইপের একটা কোয়েশ্চেন আমি একেবারে বলে দিচ্ছি এখানে। দেখেন এই কোয়েশ্চেনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 15-16 অ্যাডমিশন টেস্টে এসেছিল। বলছে মান 0 নয় এরকম একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়। এগুলো তো আমরা সবাই জানি, কারণ অনেকগুলো ভেক্টরের ডেফিনিশন আমরা মুখস্থ করেছি। আমরা এইটার অ্যান্সারটা কি হবে, মান 0 নয় এরকম একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে ভাই কি ভেক্টর, একক ভেক্টর পাই। কি ভেক্টর পাই, একক ভেক্টর পাই। এই যে নাল ভেক্টরের ডেফিনিশন আমরা জানি, যে ভেক্টরের মান 0, মান এবং দিক 0 তাদেরকে আমরা কি বলি ভাই, নাল ভেক্টর বলি। আর অবস্থান ভেক্টর কি, এটার ডেফিনিশনও তো আমরা জানি, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাদেরকে আমরা কি বলি, অবস্থান ভেক্টর বলি। এই যে বিভিন্ন ভেক্টরের ডেফিনিশন এগুলো কিন্তু মাঝে মাঝে ভর্তি পরীক্ষায় দেখা যায়। যেমন এই ডেফিনিশনটা দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 15-16 দিয়ে দিচ্ছে, একক ভেক্টরের ডেফিনিশনটা সরাসরি লিখে দিয়েছে, কোয়েশ্চেন করছে এটা কি, কোন ধরনের ভেক্টর। আশা করি আপনি আমার এই ডিসকাশনগুলো বুঝতে পেরেছেন। যেসব গুরুত্বপূর্ণ ভেক্টরগুলো আছে এগুলোর ডেফিনিশনগুলো মাথায় রাখলে এই টাইপের মুখস্থ টাইপের কোয়েশ্চেনগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, টুডে আপ টু দিস। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।